আসসালামু আলাইকুম। তো এই রিভিউ ক্লাসগুলো আসলে কিভাবে করবে এটা নিয়ে হয়তো বা কনফিউশন থাকতে পারে। তো এটা শুধুমাত্র 4-5 মিনিটের একটা গাইডলাইন ভিডিও। যেমন প্রথমত হচ্ছে কিভাবে আসলে রিভিউ ক্লাসগুলো করা যায় সেটা একটু বলি। তো যে রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিন মাফিক আমরা চললে সব থেকে ভালো হবে। যেমন বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া থাকবে। তো রেকর্ডেড ক্লাসগুলো সাধারণত সন্ধ্যার আগেই দেওয়া থাকবে এবং ক্লাসগুলো তোমরা চেষ্টা করবে সারাদিনের যত পড়া আছে অন্যান্য সাবজেক্টের পড়া কমপ্লিট করার পর সন্ধ্যার পর এই ভিডিওগুলো রেকর্ডেড ক্লাসগুলো দেখার। এবং এই রেকর্ডেড ক্লাসগুলোর রাতের দিকে বা সন্ধ্যের দিকে দেখার পর সব থেকে আরও ভালো হতে পারে ঈশার পর দেখতে পারো বা এরকম সময়। এবং পরবর্তী দিনে সকালবেলায় সেই ক্লাসগুলোতে যা যা পড়ানো হয়েছে সেটা রিকল করার চেষ্টা করা, যে কী কী পড়ানো হয়েছে। এবং এমনকি ক্লাসগুলো যেমন হচ্ছে 30-40 মিনিটের হতে পারে বা একটু কম বেশিও হতে পারে। তো ক্লাসটা কমপ্লিট করার পর যেমন দেখা যাচ্ছে যে 9টা থেকে 9:30 পর্যন্ত আমি এই ক্লাসটা করলাম। ধরো আমি একজন এইচএসসি স্টুডেন্ট, তা আমি এই ক্লাসটা করলাম। করার পর সাথে সাথে ওই ক্লাসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো না দেখে মাথায় প্রেশার দিয়ে যে কি কি পড়ানো হয়েছে, কি কি করা হয়েছে, কি কি ছবি আঁকা হয়েছে, কি কি তথ্য দেওয়া হয়েছে সেগুলো লিখে ফেলার চেষ্টা করা। এবং যে জায়গাগুলো মনে আসবে না ক্লাস করার পরও, মনোযোগ দিয়ে ক্লাস করার পরও, সেগুলো তো পিডিএফ দেওয়া থাকবে। তো আবার ক্লাস করার দরকার নেই, জাস্ট ওই পিডিএফ ফাইলটা বা নোটটা একবার দেখে ফেলা যে লেকচারে কি কি করানো হয়েছে। তো এই পদ্ধতিতে যদি আমরা পড়ে ফেলি তাহলে দেখা যায় ওই 30-40 মিনিটের ক্লাস এরপর হচ্ছে 20 মিনিট বা 10-15 মিনিটের জন্য যে রিক্যাপ করা পুরো যে ক্লাসটা, সেটা এনাফ হয়ে যাবে। এরপর তো সোমবার থাকতেছে আমাদের জুম লাইভ ক্লাস। সেই জুম লাইভ ক্লাসেও যা যা ঘটবে সেটা আমি একটু পর বলতেছি। তো আগে আমরা বলি যে রেকর্ডেড ক্লাস আসলে কী কী থাকবে। তো রেকর্ডেড ক্লাসে সাধারণত পুরা যে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা কিভাবে রিভাইজ দেবা এই এক্সামের আগ মুহূর্তে। তো দেখা যায় সহজ জিনিসগুলোই আমরা অনেক সময় ওইটা নিয়েই পড়ে থাকি। তো যেটা পারি না ওইটা দেখা যায় পড়াও হয় না, যেটা কঠিন লাগে ওইটা দেখা যায় কঠিন লাগার কারণে ধরাও হচ্ছে না। যেমন অনেক সময় দেখা যায় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন ইত্যাদি অনেকের কঠিন লাগে। তো এবং পরীক্ষায় দেখা যায় এটা প্রায় সময় আসেও, কিন্তু কঠিন লাগার কারণে ওইটা দেখা যায় কেউ ধরে না। তো অনেক সময় এটা চলে আসে, তখন একটা বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে যায় সবাই। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে যে পুরো চ্যাপ্টারটাকে আসলে কিভাবে রিভাইজ দেবো সেটার একটা আগে থেকে একটা রোড ম্যাপ আগে চিন্তা করা মাথার মধ্যে। যেটা সহজ, যেটা যেমন ধরা হচ্ছে যে সহজ না হোক, যেমন ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া আমরা সারা বছর ধরে পড়ে আসছি, সহজ কঠিন ব্যাপার না, যেটা আমরা পড়ে আসছি যেটা আমরা পারবো সেটার পিছনে বেশি সময় ব্যয় না করা। তো এই জিনিসগুলো নিয়েই আমরা কিছুটা একটা গাইডলাইন দেবো ওই ভিডিওর মধ্যে, রেকর্ডেড ক্লাসগুলোর মধ্যে। এবং ওইভাবেই ম্যাপ আকারে থাকবে, সো দ্যাট আমরা ওটা আইডেন্টিফাই করতে পারবো বা তোমরা এটা আইডেন্টিফাই করতে পারবা যে হ্যাঁ আমি এই জিনিসগুলো তো আমি পারি মোটামুটি, বা এই জিনিসগুলো আমি কম সময় দিলেই হবে। তো যেগুলোতে বেশি সময় দেওয়া দরকার তখন তুমি ওই জায়গাগুলোতে ফোকাস দিতে পারবা। তো তখন দেখা যায় পুরো 40 মিনিটের যে ভিডিও আছে ওগুলো দেখা যায় যেটা তুমি ভালো পারো ওইটা তুমি তাড়াতাড়ি শেষ করে ফেলা, 1.25 বা 1.5x দিয়ে টেনে টেনে শেষ করে ফেলা। আর যেটা তোমার দরকার প্রয়োজনীয় ওইটা তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে করলা, বই দেখে দেখে বা রেকর্ডেড ক্লাসও করলা, সাথে আবার বইটাও অন রাখলা, সাথে আবার নোটও করলা, এইভাবে। এরপর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের কিছু কি ওয়ার্ড দরকার হয়, কারণ এখন যেহেতু একসাথে অনেকগুলো এক্সাম, অনেকগুলো ইনফরমেশন থাকবে, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি, এতগুলো সাবজেক্ট ইনফরমেশন মাথায় থাকবে। তো কি ওয়ার্ড যদি আমরা মাথায় না রাখি তাহলে কিন্তু আমাদের দেখা যায় অনেক সময় মনে পড়ে না এক্সাম হলে। দেখা যায় আমরা বলি না যে পেটে আসে মুখে আসে না। তো এই ব্যাপারগুলো যেন না হয় সেই জন্য আমাদের কিছু কি ওয়ার্ড ওগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো, ওই ওয়ার্ডগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, যেন যত ইনফরমেশনই আমাদের মাথায় থাকুক ওইটা যেন আমরা না ভুলি। যেরকম আমরা নিজেদের নাম না ভুলি সেরকম ওই ইনফরমেশনগুলো বা ওই ওয়ার্ডগুলোও যেন আমরা না ভুলি। এরপর হচ্ছে কিছু প্রত্যেকটা টপিকের উপর, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, এগুলোর উপর একটা ব্রিফ এক্সপ্লেনেশন থাকবে, মানে সংক্ষিপ্ত কিছু বর্ণনা বর্ণনা থাকবে। যেমন সেটা 2-3 মিনিটে হতে পারে, 5 মিনিটে হতে পারে। প্লাস্টিডের মাইটোকন্ড্রিয়ার যেমন আমি ছবি আঁকতে পারি, তারপর সেল ওয়াল মানে কোষ প্রাচীর, কোষ মেমব্রেন, এগুলোর আমরা ছবি আঁকতে পারি। বা এগুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা থাকবে, কারণ যদি সংক্ষিপ্ত ব্যাখ্যা না থাকে তাহলে তো দেখা যায় ওটা রিকল করা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। এই জন্য কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যাও থাকবে, এবং কিভাবে ছবি আঁকতে হবে বা কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে মাথায় রাখতে হবে বা কিভাবে তোমরা মনে রাখবে সেগুলো আমি বলে দেব। এরপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের কিছু থাকে না যে কেন,
যেমন লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা থলিকা বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। তো আমরা সবাই জানি, এক কথার অ্যান্সার যেটা সেটা আমরা সবাই জানি যে সব থেকে বেশি শক্তি তৈরি করে বা এটিপি তৈরি করে, এই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলি। কিন্তু এটার থেকে কিন্তু 2 মার্ক আশা করাটা একটু কঠিন। তো এটার সাথে আরও কী কী ইনফরমেশন অ্যাড করলে জিনিসটাকে একটু সুন্দর করা যায়, সেই টিপসগুলো আমি দিব। তো যতটুকু কার্যকর হয় ইনশাল্লাহ। এরপর হচ্ছে পার্থক্য, যেমন ডিএনএ আরএনএ পার্থক্য হতে পারে, তারপর হচ্ছে আদি কোষের প্রকৃত কোষের পার্থক্য, এই টাইপের যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলো অনেক সময় আমি অনলাইন লেকচারে দেখছি তারা করে কি যে একটা স্লাইড নিয়ে আসে, তো স্লাইডে যে কথাগুলো থাকে ওইটা জাস্ট রিপিট করে বুঝায় দেয়। ব্যাপারটা হচ্ছে বুঝা কিন্তু তোমরা নিজেরা বই পড়ি তোমরা বুঝতে পারো বা অলরেডি এখন তোমরা বুঝবা। ব্যাপারটা হচ্ছে ওটা কীভাবে মাথায় আনতে হবে। দেখা যায় যে পড়াচ্ছে সে নিজেই মাথায় আনতে পারতেছে না, তার নিজেরই স্লাইড লাগতেছে। তো তাহলে তোমার এত কিছু ইনফরমেশন মাথায় রেখে পরীক্ষার হলে ওই জিনিসটা মাথায় আনা অবশ্যই টাফ হবে। তো অবশ্যই আমি চেষ্টা করবো আমি যেভাবে এই জিনিসগুলো মাথায় রাখি ঠিক সেইভাবে তোমরা যেন ওই জিনিসগুলো ওইভাবে মাথায় রাখতে পারো, না দেখে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বই ইউজ করব না সামনে আশেপাশে, বা কোনো স্লাইড ইউজ করব না, লিখে লিখে যেভাবে আগের টিচাররা সুন্দর করে আমাদের হোয়াইট বোর্ডে ব্ল্যাক বোর্ডে পড়ায় দিত সেইভাবেই পড়ানোর চেষ্টা করব। বর্তমানে স্লাইড আসার কারণে দেখা যায় এই প্রযুক্তির একটা অপব্যবহার বলা চলে, যে শুধুমাত্র স্লাইড সামনে দেখানো থাকে, ওইটা দেখায় দেখায় স্যাররা সুন্দর মতো আর কি পড়ায়। যাই হোক, তো এরপর হচ্ছে রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে, রেকর্ডেড ক্লাসে সিকিউ এমসিকিউ অ্যান্সার করার জন্য যে ইনফরমেশন যা যা দরকার সেই সবগুলো ইনফরমেশনই মোটামুটি দেওয়া হবে। তো তার মানে বলা যায় যে হাই ইয়েল্ড ইনফরমেশন যেগুলো ওগুলোই দেওয়া হবে। তো পুরো বই তোমরা এমনিতে দরকার হলে পড়লে পড়বা, পুরো বই পড়া দরকার অবশ্যই। কিন্তু যে ইনফরমেশন অবশ্যই না পড়লেই নয়, এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক, দুই পরীক্ষার ক্ষেত্রে যে ইনফরমেশন না জানলেই নয়, অ্যাটলিস্ট জেনে আমাকে পরীক্ষার হলে বসতে হবে, সেই ইনফরমেশনগুলো যেন আয়ত্তে থাকে সম্পূর্ণভাবে এবং সেগুলো যেন কোনোভাবেই মিস না যায়। তো এই জন্য ওই ইনফরমেশনগুলো বারবার আর কি চর্চা করার জন্যই আমি আরেকবার একটু গুরুত্ব সহকারে ওই রেকর্ডেড ভিডিও ক্লাস আমি একটু বলে দেবো। এরপর হচ্ছে জুম লাইভে কি থাকবে, যে কেন লাইভে আসবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে সিকিউ অ্যান্ড এমসিকিউগুলো আসলে কীভাবে অ্যান্সার করবো, এটা জাস্ট আমি কিছু ডেমনস্ট্রেশন দিব যে এইভাবে এইভাবে সিকিউ হইতে পারে। তো দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে সাধারণত সিকিউ কোশ্চেনগুলো ধরা একটু টাফ হয়। বায়োলজির ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় সিকিউ এমসিকিউ সিকিউ কোশ্চেনগুলো ধরতে পারে না, অর্থাৎ গ বা ঘয়ের কি চাইছে এটাই অনেক সময় বুঝতে পারে না, বা দেখা যায় একটা ফিগার দেওয়া আছে ওই ফিগারটা থেকে আসলে অনেক সময় তথ্য বের করে আনতে পারে না যে আসলে চাইছেটা কি। তখন দেখা যায় আমরা ডানে বামে এদিক ওদিক সামনে পিছনে ঘোরাঘুরি করি ওই ওই কোশ্চেনের অ্যান্সার জানা। তো এই সমস্যাগুলো যেন না হয়। তারপর দেখা যায় উত্তর পাইছি এখন সাজায় আমরা লিখতে পারতেছি না, তো এই প্রবলেমগুলো হয় স্বাভাবিক। এবং এটা দেখা যায় একজন টিচার থাকলে গাইডলাইন দিলে খুব সহজ হয়ে যায়। তো এরপর যেটা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা বাসায় পড়তে পড়তে অনেক কোশ্চেন আমাদের মনের মধ্যে আসে। তো ওই কোশ্চেনগুলো অবশ্যই এমন হতে পারে ভালো কোশ্চেন কিছু মনে হয়, অনেক সময় টিচাররা বলে যে কিসব ফালতু কোশ্চেন করছো। সেটা যেরকম কোশ্চেনই হোক আমার কাছে তোমরা ওই কোশ্চেনগুলো দিতে পারো, আমি যতটুকু পারি সামনাসামনি সরাসরি জুম লাইভে ওগুলো আমি অ্যান্সার করার চেষ্টা করব। এবং যদি কোনোটাতে আমি যদি অক্ষম হয়ে থাকি কোশ্চেনের অ্যান্সার না দিতে, সেটা আমি অবশ্যই তোমাদেরকে পরে জানিয়ে দেবো। এবার হচ্ছে যে কেন মানে এই ক্লাসগুলোই করবা কিনা, যদি অন্য কারো ক্লাস করতে পারো সেক্ষেত্রে আমি অনলাইনে এখন পর্যন্ত ইউটিউবে যেটা দেখলাম, ডক্টর আবরার হামিম ভাই উনিও অন্য একটা প্ল্যাটফর্মে আছেন, খুব ভালো রিভিউ ক্লাস নেন বা অনশট ক্লাস নেন, তার ক্লাসগুলো তোমরা করতে পারো যদি চাও আর কি। এবং অনলাইনে এবার এবার আসি যে অনলাইনে কোন কোন লেকচার তোমরা করবা না বা না করাই সব থেকে ভালো। সেটা হচ্ছে যে লং ক্লাসগুলো থাকে না, ম্যারাথন ক্লাস নেয় 4 থেকে 5 ঘন্টা 7 ঘন্টা 9 ঘন্টা। অবশ্যই এগুলো হার্মফুল। একদিকে হচ্ছে ডিভাইসের সামনে এতক্ষণ বসে থাকা একদম করে, মানে এটা সাইন্টিফিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে এটা আমাদের হেলথের জন্য আসলে ভালো না এবং আমাদের ব্রেনের জন্য অ্যাকচুয়ালি ভালো না। তো ব্রেনের জন্য যেটা ভালো, হেলথের জন্য যেটা ভালো, আমরা ওইভাবেই পড়বো সুস্থ মানসিকতার মানে সুস্থ মন মানসিকতা নিয়ে পড়বো। এরকম পড়তে পড়তে অসুস্থ হওয়ার কোনো দরকার নাই। তখন দেখা যায় অনেকেই এরকম আছে পড়তে পড়তে একদম অসুস্থ হয়ে যায়। টানা 8-9 ঘন্টা ক্লাস করলে আসলে সুস্থ থাকার আমি কোনো অবকাশ দেখি না। এরপর হচ্ছে অনেক বেশি ডিটেল ক্লাস থাকে একটা সিম্পল টপিক, দেখা যায় একটা সহজ একটা জিনিস ওইটারে মানে বোঝানোর জন্য খুব জটিল বানায় ফেলে, এত উদাহরণ দেয়। তো দরকার নাই। যেগুলো জটিল, যেমন ধরো উদ্ভিদ সারিত, তো টপিকটা একটু জটিল কারণ এখানে অনেক কেমিস্ট্রি রিলেটেড অনেক ব্যাপার আছে, সেই ক্ষেত্রে অনেক ডিটেলড এক্সাম্পল অনেক কিছু সময় দেওয়া যায়।
বাট একটা সিম্পল একটা জিনিস যেমন মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা, এটার পিছনে যদি আমি 20-30 মিনিট সময় দিয়ে দিই বা 10-15 মিনিটও দিয়ে দিই, সেটা আমার মনে হয় এটা অমূলক। তো এরকম আমি অনেক লেকচার ক্লাস দেখলাম যেগুলোতে অনেক একটা সিম্পল টপিকের উপর এটা এক্সপ্লেন করতে চায় অনেক দীর্ঘ সময় দিছে। দেখা যায় মাইটোকন্ড্রিয়ার উপরই দেখা যায় 40-50 মিনিটের ভিডিও আছে ইউটিউবে। একটা মাইটোকন্ড্রিয়ার ছোট একটা টপিকের উপর আমার মনে হয় না 40-50 মিনিটের ভিডিও দরকার, যেটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি মাইটোকন্ড্রিয়া নামটা। এর থেকে আমার মনে হয় ক্রোমোজোম, ডিএনএ ট্রান্সক্রিপশন এগুলোর পিছনে যদি তুমি 30-40 মিনিট বা 50 মিনিটের একটা ভিডিও দেখো, আমার মনে হয় সেটা আরও ভালো কাজে দিবে। কারণ ওগুলো একটু জটিল টপিকগুলো, এবং ফিউচারে তুমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ো, ফার্মেসি নিয়ে পড়ো, বা এই যে মেডিকেল সেক্টর আসো, এই টপিকগুলো অনেক বেশি লাগে। ডিএনএ রিলেটেড বা ক্রোমোজোম রিলেটেড টপিকগুলো, জিন রিলেটেড টপিকগুলো। তো ওগুলো তুমি ভালো মতো জানার চেষ্টা করো বেশি দীর্ঘ লং ক্লাস করে। যাই হোক, তো এরপর হচ্ছে বই দেখে থেকে পরে এমন লেকচার অবশ্যই অ্যাভয়েড করবা। অনেকে আছে দেখি দেখা যায় তারা স্বনামধন্য মেডিকেল বা বিভিন্ন ভার্সিটি, কিন্তু তারা দেখা যায় স্লাইডে বই নিয়ে আসে একটা, এবং বই নিয়ে এসে ওই বই দাগায় দাগায় পড়াচ্ছে। অবশ্যই একদিক থেকে হেল্পফুল, হ্যাঁ, কীভাবে বই দাগাবে সেটা তুমি জানো, কিন্তু সেটা কিন্তু তুমি এইভাবেও জানবা। ধরো আমি তোমাকে একটা লেকচার নিয়ে দিচ্ছি, তো লেকচার নিলে সেখানে আমি কী কী ইনফরমেশন ইউজ করতেছি, কী কী ইনফরমেশন বলতেছি, তুমি তোমার মাথায় নিয়ে নিচ্ছ। তারপর যখন তুমি বইটা পড়বা তখন সেই ইনফরমেশনগুলো করবে, রিকল করার ট্রাই করে, কিন্তু তুমি ওই বইতে ওগুলো দাগাতে পারবা। এবং আচ্ছা, তাছাড়া আরেকটা যে ব্যাপার, বইটা কিভাবে পড়তে হয় এইটা মনে হয় দেখালে আরো ভালো, ওই প্রত্যেকটা লাইন বাই লাইন বই না দাগানো থেকে। সেক্ষেত্রে দেখা যায় এটা আসলে প্যাসিভ লার্নিং হয়। মেইন কথা হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ লার্নিং, এটা অ্যাক্টিভ লার্নিং না। তো আমরা ফোকাস করবো অ্যাক্টিভ লার্নিং এর দিকে। তাহলে দেখা যায় কম সময় আমরা কম পড়েও, অল্প সময় পড়ছি অনেক বেশি মনে থাকতেছে। আর অনেকে দেখা যায় সারাদিন পড়তেছে, কিন্তু ওই প্যাসিভ লার্নিং এর কারণে তাদের দেখা যায় ওটা কাজে লাগে না। তো এটা আসলে হতাশাজনক যে অনেক বেশি পড়েও অনেক সময় দেখা যায় আমরা ভালো পারফর্ম করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্যাসিভ লার্নিংকে বাদ দিয়ে আমরা অ্যাক্টিভ লার্নিং করার। এরপর একটা হচ্ছে যে হয় একাডেমিক রিক্যাপ, যেটা আমরা বললাম যে আমরা প্যাসিভ লার্নিংটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, অ্যাক্টিভ লার্নিংয়ের দিকে ফোকাস দেব। অ্যান্ড অ্যাক্টিভ লার্নিংয়ের ক্ষেত্রে মেইন ব্যাপারটা হচ্ছে তুমি যখন লেকচার করবা ফুল কনসেন্ট্রেশন দিয়ে আশেপাশে কিছু খেয়াল রাখবা না, শুধুমাত্র ওইটার মধ্যে ডুবে যাবা। ওইটা থেকে তুমি 10 মিনিট হোক, 20 মিনিট হোক, 30 মিনিট হোক ক্লাস করার পর ওইটা টোটালি পুরোটা সামারাইজ করার ট্রাই করবা। এই যে অ্যাক্টিভ, এটারই আর কি অ্যাক্টিভ রিকল বলে, অ্যান্ড অ্যাক্টিভ লার্নিং প্রসেস বলে এটারে। এবং এটারে কয়েকদিন পর দেখা যায় তুমি 3 দিন পর এই পুরো জিনিসটারে তুমি আবার হচ্ছে যে একবার জাস্ট বইয়ের পাতা উল্টা বা হচ্ছে তোমার যদি খাতায় লেখা থাকে তখন তুমি এটা উল্টায় দেখবা। বা উল্টায় দেখার থেকে আরও যে ব্যাপারগুলো আছে, যেমন আমরা কিওয়ার্ড বলছি, সেই কিওয়ার্ডগুলো মাথায় মাথায় নিয়ে ওইটার যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো তোমার মাথার মধ্যে নিয়ে আসবা। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি মাইটোকন্ড্রিয়ার গঠন, তাহলে কিওয়ার্ড কী কী হতে পারে? যেমন ধরো আবরণী একটা কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে অক্সিজেন আবরণী, বাইরে থেকে আমরা শুরু করলাম, আর একটু ভিতরের দিকে আসলে আমরা দেখতে পাবো যে ভাঁজ ভাঁজ থাকে, তাহলে এটা কি ক্রিস্টি। তাহলে সেই ক্রিস্টির গায়ে কী লাগানো থাকে? ধরো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা এগুলো থাকতে পারে ক্রিস্টির গায়ে। তো তারপর হচ্ছে অক্সিজেন থাকতে পারে, তো এর মধ্যে কি থাকে? তো এইভাবে আস্তে আস্তে করে চিন্তা করা, এক জায়গায় বসে নিরিবিলি চিন্তা করা একটা জিনিস নিয়ে, এটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। আর প্যাসিভ লার্নিং হচ্ছে তুমি আবার যে বই খুলে ওটারে আবার 100 বার পড়লা, বা 10 বার পড়লা, বা 20 বার পড়লা। সেক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা টাইম কনজিউমিং, এবং এটা করা যে খারাপ তা না, কিন্তু প্যাসিভ লার্নিং এর সাথে মানে এই রিভাইসের এই টেকনিকটা পুরাতন পদ্ধতি, এর সাথে অবশ্যই অ্যাক্টিভ লার্নিংটাকে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তো একাডেমিক রিক্যাপ কেন? কারণ এখানে কোনো আজে বাজে গল্প উদাহরণ নাই। এখানে আমরা সাইন্টিফিক মেথড, যেটা আমরা একটু আগে বললাম, এই মেথডের মাধ্যমে আমরা পড়ানোর চেষ্টা করব বা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এইভাবে এইভাবে আমি পড়াইলাম, এখন এইভাবে এইভাবে তুমি পড়ো। অ্যান্ড অবশ্যই শর্ট ডিউরেশন, কারণ টাইম খুবই ভ্যালুয়েবল। এই তোমার একটা জাস্ট কোষকের গঠন এইটা দিয়ে আমি তোমার 7-8 ঘন্টা খেয়ে দিতে চাই না। এটা দেখা যায় এটা অবশ্যই 2 ঘন্টার মধ্যে পড়া সম্ভব, 2 ঘন্টার মধ্যে বোঝানো সম্ভব। তারপর তুমি এটার পিছনে আরও 2-3 ঘন্টা 5 ঘন্টা অ্যাপ্লাই করো, সেটা হবে সে তোমার সব থেকে কার্যকরী। আমি যদি তোমার 7 ঘন্টা 8 ঘন্টা তোমার জাস্ট এই একটা চ্যাপ্টার নিয়ে ধরে রাখি, তুমি ওটার পিছনে কতটুকু সময় দিতে পারবে পরবর্তীতে? এটা কিন্তু কোশ্চেন, বড় একটা কোশ্চেন হয়ে দাঁড়ায়। অ্যান্ড কিন্তু সময় দেওয়া হয়ও না, আমরা সময় দিতেও পারি না, পরবর্তী দেখা যায় এটা আবার ভুলে যাই। প্রথম দিকে দেখা যায় তোমার ফার্স্ট ইয়ারে যা পড়ছো এখন লাস্টের দিকে এসে কিন্তু আবার ভুলে গেছো, কারণ ওই যে স্যারই সব সময় নিয়ে নিছে, তোমরা রিভাইজ দেওয়ার জন্য যথেষ্ট সময় পাও নাই, বা ওটা নিয়ে চিন্তা করার সময় পাও নাই। তো অবশ্যই চিন্তা করবে, অ্যাক্টিভ লার্নিং এর দিকে ফোকাস দিবা, তাহলে তোমরা অল্প পড়ে বেশি মনে রাখতে পারবা। এই জন্যই আমরা একাডেমিক রিক্যাপ নিয়ে আসছি। অ্যান্ড আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক।